আলহামদুলিল্লাহ। জয়, কথা শুনতে পারতেছ? জয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কিন্তু শুনতে পাইতেছি, তোমাদের দুইজনের কথাই শুনতে পাইতেছি। আমাদের লাইভে সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথে দুজন প্রবাসী সহযোদ্ধা, আমাদের দুজন প্রবাসী যোদ্ধা আমাদের লাইভে যুক্ত হয়েছেন। একজন এখনো যুক্ত হননি, আমাদের সাথে এখন যুক্ত আছেন বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ সোহাগ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ তোমাদেরকে এই লাইভ প্রোগ্রামে তো সোহাগ ভাই, আমরা আজকে যে আয়োজন বিষয় করার নিয়ে জন্য। আলোচনা করব সেটি হলো করোনা প্রবাসীরা কেমন আছেন। আহ, জি আলহামদুলিল্লাহ। আমরা যদি সিঙ্গাপুরের কথা বলতে তো যাই, আমি আমরা প্রথমে, সিঙ্গাপুর। যেহেতু আমাদের একজন অতিথি আজকে এখনো এখনো যুক্ত হতে পারেননি। হ্যালো, হ্যাঁ, লাইভটা কি এই শুনতে পাচ্ছেন সবাই? কথা মানে ক্লিয়ার কথা বোঝা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি তোমাদের দুইজনের কথাই। আচ্ছা, ধন্যবাদ শোনার জন্য। আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদুর রহমান সাজিদ বলছিলাম। আপনাকে ধন্যবাদ জানাই যে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আরেকটি ভাই আছে, কাজী শহীদুল ইসলাম ভাই, তিনি এখন সংযুক্ত হতে পারেনি। আশা করছি তিনি আমাদের সাথে লাইনে সংযুক্ত হবে কিছুক্ষণের মধ্যে। তো সোহাগ ভাই, আমাদের সাথে আরেকজন যুক্ত হবেন। এর আগে আমরা আপনার সাথে কিছু বিষয়ে আলোচনা করে নেই। সেটি হলো, অবশ্যই। যেহেতু আজকে আমাদের বিষয় করোনায় প্রবাসীরা কেমন আছেন, তো সেই ক্ষেত্রে প্রথমে আর কি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে এই বর্তমান অবস্থায় আমাদের যে প্রবাসীরা সিঙ্গাপুরে অবস্থান করছেন তারা কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ। আমরা সিঙ্গাপুর প্রবাসীদের কথা যদি বলতে চাই, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এবং সিঙ্গাপুর সরকার আমাদেরকে যথেষ্ট টেক কেয়ার করতেছে। আপনারা হয়তো জেনে থাকবেন, অলরেডি 30,000 প্লাস হয়ে গেছে সিঙ্গাপুরে আক্রান্ত। তার ভিতরে বেশিরভাগই শ্রমিক, এবং বেশিরভাগই বাংলাদেশি, ইন্ডিয়া এবং বাইরের দেশগুলো। সিঙ্গাপুর গভর্নমেন্ট আপনার এই সময় আপনার বাংলাদেশি, ইন্ডিয়া বা কোনো দেশ ওদিকে দেশের দিকে তাকায় নাই। তারা নিজেদের নিজেদের অবস্থান থেকে সিঙ্গাপুর প্রবাসীদের, সকল প্রবাসীদের জন্য কাজ করে যাচ্ছে। তো আমরা এই জিনিসটা বরাবরই দেখে আসছি যে আপনারা আর কি এই বর্তমান সময় প্রবাসীদের জন্য আসলে একটা দুঃসময় চলছে। আর এই সময় আপনারা প্রবাসী থেকেও বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত আছেন বা বাংলাদেশের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। তো এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো সোহাগ ভাই, আরেকটা কথা, সেটি হলো আপনারা বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, বাংলাদেশকে সহযোগিতা করে যাচ্ছেন। তো আমরা আমাদের যারা সিঙ্গাপুরে প্রবাসী রয়েছে তাদেরকে আপনারা কতটুকু সহযোগিতা করতে পেরেছেন বা করছেন। হম হম, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা নিয়ে বলা যায়, কারণ সিঙ্গাপুরে মোটামুটি আমাদের বাংলাদেশি প্রায় 1 লক্ষ প্লাস শ্রমিক বা আমাদের এখানে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশে আছে। তাদের মধ্যে আমরা যেহেতু আমরা সংগঠনের সাথে জড়িত, তাই এখন বর্তমানে আপনার আমাদের সংগঠন ছাড়াও সিঙ্গাপুরে অনেকগুলো সংস্থা আছে, যাদের মাধ্যমে আমরা, যাদের খাবার নেই বা যে কোনো ধরনের সমস্যা, তার জন্য আমরা ওই সংস্থাগুলোর মাধ্যমে আমরা যাদের খাবার নেই তাদেরকে খাবার পৌঁছে দিচ্ছি। এবং তাদের যে কোনো ধরনের সমস্যা, যেমন কোম্পানিতে কোনো স্যালারি দেওয়া নিয়ে কোনো সমস্যা বা যে কোনো ধরনের সমস্যা, সেগুলো আমরা ওই সংস্থাগুলোর মাধ্যমে আমরা দেখছি। হ্যালো সোহাগ সোহাগ ভাই, ভাই, আমার কথা সিঙ্গাপুরে শুনতে পাচ্ছেন? বাংলাদেশে বাংলাদেশ হাই কমিশন সিঙ্গাপুর হাই কমিশনের পদক্ষেপ কেমন ছিল বা বর্তমানে কেমন আছে। হুম, আপনারা হয়তো জানেন, আমাদের জননেত্রী শেখ হাসিনা, যিনি সর্বপ্রথম আপনার করোনা নিয়ে যে কটা উদ্যোগ নিয়েছে, তার মধ্যে প্রবাসীদের নিয়ে উদ্যোগ প্রথম প্রথম ধাপেই নিয়েছে। এবং প্রত্যেকটা দেশের হাই কমিশনারকে আপনার যথাসাধ্য অনুদান দিয়েছে। সেগুলো দিয়ে হয়তো প্রবাসীদের
প্রবাসীদের কল্যাণে ব্যবহার করার জন্য। এবং আমাদের সিঙ্গাপুর হাই কমিশনারও খুবই আন্তরিকভাবে সিঙ্গাপুর সরকারের সাথে মিলে যৌথভাবে কাজ করে যাচ্ছে। আমরা সিঙ্গাপুর হাই কমিশনারের কাজের প্রতি আমরা সন্তুষ্ট। ধন্যবাদ সোহাগ ভাই। আমাদের সাজিদ ভাইয়ের কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। সাজিদ ভাই, সোহাগ ভাইয়া আমার কথা শুনতে পাচ্ছেন? আমার প্রশ্নটা হচ্ছে, প্রবাসী কি অবস্থানে আছেন সিঙ্গাপুরে এবং সেখানে অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ, আমরা সিঙ্গাপুরের প্রবাসীদের কথা আমি বলি, কারণ আমি যেহেতু সিঙ্গাপুর থাকি। আমরা এখানে অনেকটা ভালো আছি এবং আমরা অলরেডি চিন্তামুক্ত আছি। এই কারণে যে সিঙ্গাপুরের যে আপনার করোনা ভাইরাসে আক্রান্ত যারা হচ্ছে তাদের মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক কম সিঙ্গাপুরে। সেই তুলনায় আমরা আমাদেরই আপনার পরিচিত ভাই ব্রাদার বন্ধু বান্ধব অনেকে আক্রান্ত হয়েছে। আমাদের সাথে প্রতিনিয়ত আমরা যোগাযোগ করে যাচ্ছি এবং তাদেরকে সান্ত্বনা স্বরূপ আমরা কথা বলে যাচ্ছি এবং সাহস দিয়ে যাচ্ছি। সিঙ্গাপুরে চিকিৎসা খুবই উন্নত চিকিৎসা, আপনারা হয়তো জেনে থাকবেন। সেই উন্নত চিকিৎসার কারণে আমরা এখনো খুবই সুস্থ আছি, ভালো আছি। ভাইয়া আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে, যে প্রবাসীরা কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করছে? প্রবাসীরা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে উদ্যোগগুলো সিঙ্গাপুর সরকার দিয়েছে, আমরা সিঙ্গাপুর সরকারের আইন কানুন মেনেই সেই উদ্যোগগুলো মেনেই আমরা চলছি। আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, সিঙ্গাপুর গভর্নমেন্ট যে কটা আপনার ওয়ার্কার, যে ডরমিটরি বলে এখানে থাকার যারা ওয়ার্কাররা যেখানে থাকে, ওই স্থানগুলো সিঙ্গাপুর সরকার অলরেডি লকডাউন তো করেছে। তারপরে ওই স্থানগুলো অলরেডি কোয়ারেন্টাইন সিস্টেম করে দিয়েছে, যাতে করে আমরা কারোর সাথে একে অপরের সাথে মিলিত না হই এবং নিজেদের অবস্থানে থেকে নিজেরা যাতে সুস্থ থাকতে পারি, এগুলো সিঙ্গাপুর সরকার আমাদেরকে করে দিয়েছে। আমরা অনেক ধন্যবাদ জানাই সিঙ্গাপুর সরকারকে যে আমরা এই পরিস্থিতিতে সিঙ্গাপুর সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে। এবং আমরা ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনাকে যে এই পরিস্থিতির কারণে সিঙ্গাপুর সরকারকে অলরেডি এই গত সপ্তাহে ধন্যবাদ জানিয়ে চিঠি প্রদান করেছে সিঙ্গাপুর সরকারের কাছে। আচ্ছা ভাইয়া, সেখানের অবস্থান কেমন? এই যে আক্রান্ত সংখ্যা কি কেমন আছে, মানে আক্রান্ত সংখ্যা কতজন, মানে সিঙ্গাপুরে আক্রান্ত সংখ্যা? হ্যাঁ, যদি এভারেজে ধরা যায় তাহলে এভারেজে 500 প্লাসই হবে। আর এমনিতে নর্মালি কোনোদিন হয়তো 500, যেমন গতকালকে হয়েছে 570, আজকে প্রায় সেমই এই টাইপের আক্রান্ত হচ্ছে। আমরা আক্রান্ত হওয়ারই আমরা অতটা আতঙ্ক নাই, কারণ আমরা মোটামুটি চিকিৎসার প্রতি আমাদের বিশ্বাস আছে এবং সিঙ্গাপুর গভর্নমেন্টের প্রতি আমাদের যথাসাধ্য বিশ্বাস আছে যে চিকিৎসা খুবই উন্নত চিকিৎসা এখানে। আমাদের দেশের কথা বলতে হয় আর কি, আমাদের দেশের মতো আমরা এরকম অবহেলিত না। আচ্ছা আমাদের আচ্ছা। দেশের মানুষ তো কথা শুনে না। আর নিজ নিজ জায়গা থেকে আপনারা কোন কর্মসূচি হাতে নিয়েছেন নিজ উদ্যোগে? নিজ নিজ জায়গা থেকে বলতে গেলে আমি যেহেতু একটা সংগঠন করি এবং আমার সংগঠনের আরো প্রায় 100-র উপরে নেতাকর্মী আছে। তো এর ভিতরে যেমন আমাদের কর্মসূচি বলতে আমি সর্বপ্রথমে আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি ঘোষণা দিয়ে দিয়েছি যে যে যার অবস্থান থেকে যার যার এলাকায় সাহায্য সহযোগিতা করার জন্য, এবং সকলেই করে যাচ্ছে এবং সামনে ঈদ উপলক্ষে অনেকে করতেছে এবং আগামীতেও করবে আশা করি। আচ্ছা হাবিবুর রহমান জয়, তোমার কোনো প্রশ্ন আছে ভাইয়ের উদ্দেশ্যে? হ্যালো জয়। এফবিএন এর একটি লাইভে দেখি, সেখানে আপনি যুক্ত হয়েছিলেন ঝালকাঠির দপ্তর সম্পাদক জাতীয়তাবাদী দলের মুবিন সম্ভবত। সেখানে একটি কথা আর কি, সেটি হলো যে মুবিন ভাই যে উনি বলেছিল জাতীয়তাবাদী দল থেকে প্রায় 30 লক্ষ পরিবারকে সহযোগিতা করা হয়েছে। তো এই কথাটুকু কতটুকু সত্যতা, বা আমরা এরকম কিছু এখনো দেখিনি, এই বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, এই বিষয় নিয়ে কথা বলতে গেলে যেহেতু আমি দেশের বাইরে, বিএনপি
ওনারা বলতেছে যে বিএনপি বিভিন্ন পর্যায়ে ত্রাণ দিয়ে যাচ্ছে। আসলে এই সত্যতা কতটুকু আমি সঠিক জানি না, তবে এতটুকুই বলবো যে তারা তো আপনার ওই ত্রাণ নিয়েও রাজনীতি করে। এটা খুবই দুঃখজনক যে এখনকার বর্তমানে পরিস্থিতিতে বিএনপি জামাত এখনো রাজনীতি নিয়ে আছে। আমরা কিন্তু ওইটা রাজনীতির কথা এখন চিন্তা ভাবনা মাথা থেকে বাদই দিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের মনুষ্যত্ব নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তা আমি বিএনপিদের ওনাদের উদ্দেশ্য বলবো যে এইসব আজগুবি কথাবার্তা না বলে নিজেদের পর্যায়ে, নিজেদের মাঠ পর্যায়ে, নিজেদের এলাকায় কাজ করে যান। জনগণই দেখবে আপনারা কতটুকু করেছেন, সেটা জনগণই দেখবে। এবং এই সময় তো আর থাকবে না, অবশ্যই এই সময় পরিবর্তন হবে, তখন তো জানা যাবে কে কতটুকু করেছে। আহ, কাজী শহীদুল ইসলাম ভাই উনি হ্যালো সোহাগ ভাইয়া, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? লাইন একটু পর ডিস্টার্ব হচ্ছে, তো তাই বললাম। ডিস্টার্ব হওয়ারই কথা, বর্তমান যে আবহাওয়া চলতেছে বাংলাদেশে ডিস্টার্ব হওয়ারই কথা। তারপর আমি শুনতে পাচ্ছি বরাবর। আমার কোশ্চেন ছিল, একটা ছোট একটি কোশ্চেন ছিল আপনার কাছে, যে নিজ জায়গা থেকে আপনি কোনো কর্মসূচি হাতে নিয়েছেন দেশের জন্য? আপনি তো অনেক দূরে আছেন। অবশ্যই আমি দূরে থাকলেও আমি যেহেতু আমার দেশ, আমার বাংলাদেশ, যেহেতু আমি আমার এলাকায়, আপনারা হয়তো দেখে থাকবেন, আমি এই গত এই মাসের শুরুতেই আমার এলাকায় আমি প্রায় 400 প্লাস পরিবারের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। এবং আমার আরেকটা উদ্যোগ আছে, যেমন আগামীকালকে সেটা হয়তো সফলভাবে সম্পন্ন হবে আশা করি, সেটা এই সামগ্রী নিয়ে। হ্যালো সোহাগ, তুমি কি লাইনে আছো? একটি জয় কোথায় গেল? কমেন্ট একটি কমেন্ট পড়ব আপনার, যে ছাত্রলীগের পক্ষ থেকে আপনারা কি কি সেবা গ্রহণ করেছেন এ পর্যন্ত? আপনারা তো জানেন, বাংলাদেশের ঐতিহাসিক সংগঠন বাংলা ছাত্রলীগের অনেক কার্যকলাপই আপনারা হয়তো দেখেছেন। সেই আপনার করোনা শুরু থেকেই বাংলা ছাত্রলীগ সর্বদাই কাজ করে যাচ্ছে মানবতার কাজে। এবং দেশরত শেখ হাসিনার নির্দেশে এবং দানও কেটেছে বাংলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ছেলেপেলেরা। এগুলো খুবই মহৎ উদ্যোগ। বাংলা ছাত্রলীগের অনেক অনেক কাজই করেছে, যেগুলো হয়তো আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন বা দেখে থাকবেন। হাবিবুর রহমান জয়, আপনি কিছু বলবেন ভাইয়াকে? আমার একটু ইন্টারনেটে সমস্যার কারণে আমি একটু সময় মতো উপস্থিত হতে পারিনি। সোহাগ ভাই, আরেকটা কথা, যেটা আমাদের সাথে এখনো কাজী শহীদুল ইসলাম ভাই যুক্ত হতে পারেননি। আহ, তো আমাদের এখন যারা সিঙ্গাপুরে আছেন বাংলাদেশি,
তারা কি কোনো ধরনের সরকারের কাছে তাদের কোনো আবেদন ছিল কিনা বা আছে কিনা? কারণ অনেক বাংলাদেশি যারা ছুটিতে দেশে চলে এসেছে, তারা করোনা শেষ হওয়ার পরে সিঙ্গাপুরে যেতে পারবে কিনা। হুম, এটা নিয়েও সিঙ্গাপুর গভর্নমেন্ট আপনাকে কয়েকবারই নোটিশ দিয়েছে। যারা অলরেডি বাংলাদেশে ছুটিতে আছে তারা করোনা পরিস্থিতি শেষ হওয়ার পরে অবশ্যই আসতে পারবে এবং তাদেরকেও আসার সুযোগ সুবিধা সিঙ্গাপুর সরকার করে দেবে। আমাদের সাথে এখনো গাজী ভাই যুক্ত হতে পারেননি। হ্যালো সোহাগ, তুমি কি লাইনে আছো? সোহাগ ভাই, গতকালকে একটি বিষয় সেটি হলো যে ঘূর্ণিঝড় আম্পান গতকালকে বাংলাদেশে কিছুটা প্রভাব ফেলে। বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহ, গতকালকের বিষয়টা নিয়ে আপনাকে যদি কিছু বলতেন। আহ, ঘূর্ণিঝড় আমপান এগুলো অলরেডি আল্লাহ প্রদত্ত। আমরা মানুষ হিসাবে আমাদেরকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অলরেডি এর এর পরিস্থিতি নিয়ে কয়েকবারই ব্রিফ করেছে এবং বলেছে যারা উপকূলবর্তী এলাকায় যারা আছে তারা যাতে সঠিক আশ্রয় কেন্দ্রে এসে পৌঁছায়, কারণ এর ভয়াবহতা কি আমরা কিন্তু কেউ জানি না। তো দেখলাম আল্লাহর রহমতে আমরা সেই ভয়াবহতা কাটিয়ে এখন তো মোটামুটি দেখলাম নিউজে যে মোটামুটি তো ভালোই কমেছে এখন। আমরা গতকালকে 12 জন উদ্ধার কর্মীকে হারিয়েছি, তাদের বিদেহী মাগফিরাতে কামনা করছি। অবশ্যই অবশ্যই তারা দেশের জন্য কাজ করেছে। আর সোহাগ ভাই, আমাদের যে ছাত্রলীগ সংগঠন সিঙ্গাপুরে রয়েছে, যারা কাজ করছে এই করোনার মধ্যে, এদের মধ্যে কেউ করোনা পজিটিভ হয়েছে কিনা? হ্যাঁ, অনেকেই হয়েছে এবং তারা অনেক আচ্ছা, এই চিকিৎসাধীন আছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে কয়জন? অলরেডি কিছু সংখ্যক লোক আছে আপনার চিকিৎসাধীন আছেন, কিছু সংখ্যক সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে এবং আপনারা তো জানেন যে আগামী 1 তারিখ আমাদের লকডাউন, এখানে লকডাউন শেষ হবে। আশা করা যায় আপনার 2 তারিখ থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনার কার্যকলাপ সিঙ্গাপুর গভর্নমেন্ট চালু করার অনুমতি দিয়েছে, সেগুলো কার্যক্রম চালু হবে আগামী মাস থেকে। আহ, বাংলাদেশিদের জন্য বা যারা প্রবাসী সিঙ্গাপুরে রয়েছে, না সিঙ্গাপুরের গভর্নমেন্টের তাদের জন্য কি কি পদক্ষেপ ছিল, বা যারা আর কি যারা প্রবাসী থাকে তারা কাজ করে, তাদের বেতন নিয়ে কোনো ঝামেলা বা তাদের বেতন বকেয়া রেখেছে কিনা কোনো কোম্পানি? সেটা আমি প্রথমে বলেছি, সিঙ্গাপুর গভর্নমেন্ট এই করোনা পরিস্থিতির শুরু থেকে সিঙ্গাপুর গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে যে যারা অভিবাসী শ্রমিক আছে সকলকেই আপনার সিঙ্গাপুর গভর্নমেন্ট থেকে $750 করে সেটা দেওয়ার জন্য বাধ্যতামূলক করে সিঙ্গাপুর গভর্নমেন্ট দিয়েছে প্রত্যেকটা কর্মীকেই। সেটা কোম্পানির মাধ্যমে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং সিঙ্গাপুরের বিভিন্ন পদক্ষেপের মধ্যে যেমন ডরমিটরি ভিত্তিক যারা আছে সিঙ্গাপুর গভর্নমেন্ট তাদেরকে 3 বেলা খাবার দিয়ে যাচ্ছে এবং সাথে তাদের যাবতীয় জিনিসপত্র যা যা প্রয়োজন, শ্যাম্পুটা সহ টুথপেস্ট, ব্রাশ, যাবতীয় জিনিসপত্র যেগুলো আছে সবই দিয়েছে সিঙ্গাপুর গভর্নমেন্ট এবং দিয়ে যাচ্ছে। এবং ঈদ উপলক্ষে সিঙ্গাপুর গভর্নমেন্ট থেকে আয়োজন করেছে যে যারা আক্রান্ত হয়েছে তারা তো হয়তো ঘরে আসতে পারবে না, তাদের জন্য লুঙ্গি এবং টুপি, যারা মুসলিম মুসলিম আছে তাদের জন্য আর কি টুপি, লুঙ্গি এবং ঈদ সামগ্রী দেওয়ার নির্দেশ দিয়েছে। সেটা অলরেডি কার্যক্রম হয়েছে, কয়েক জায়গায় পেয়েছে, ওটা আগামীকাল বা পরশুর মধ্যে পেয়ে যাবে সকলেই। তার মানে আমরা বলতে পারি যে প্রবাসীদের জন্য সিঙ্গাপুর সরকারের পদক্ষেপ সন্তোষজনক। অবশ্যই আমরা সিঙ্গাপুর গভর্নমেন্টের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নিজে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন সিঙ্গাপুর গভর্নমেন্টের কাছে, শুধু এই কারণেই।
এবং তাদের যে টেক আপনারা কেয়ারের যে যে পন্থাগুলো ওগুলো রীতিমতো প্রশংসনীয়। সিঙ্গাপুর গভর্নমেন্টের টেক কেয়ারের পন্থাগুলো তো সব দিকেই টেক কেয়ার করছে, প্রথম থেকেই করে আসছে। আপনার হয়তো একটা জিনিস হয়তো জানেন না, সিঙ্গাপুরের সর্বপ্রথম আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 14 নম্বর কি 15 নম্বর একজন ব্যক্তি আক্রান্ত হয়েছিল। আক্রান্ত হওয়ার পরে তাকে যখন টেস্ট করা হয় তার মাঝে তার 2টা কিডনি স্পাইল স্পাইল হয়েছিল। সেটাও সেটা ট্রিটমেন্টের মাধ্যমে ধরা পড়ে আর কি, চেক করার পরে পরে সে 2 মাস আইসিইউতে ছিল। 2 মাস আইসিইউতে থাকা মানে আমাদের বাংলাদেশি টাকায় যদি হিসাব করা হয় তাহলে প্রায় 2 কোটি টাকার উপরে। এর ভিতরে তার একটা ছেলে সন্তান হয়েছিল বাংলাদেশে। তার ছেলে সন্তানের জন্য সিঙ্গাপুর গভর্নমেন্ট থেকে $10,000 এখান থেকে পাঠিয়েছে তার আহ, উনি জন্মগ্রহণ করছে তার ভরণ পোষণের জন্য। এবং সে সুস্থ হয়ে অলরেডি বাসায় ফিরে আসছে। সিঙ্গাপুর গভর্নমেন্ট অলরেডি তাকেও এখন পর্যন্ত টেক কেয়ারে রেখেছে। তাহলে আমাদের বাংলাদেশি প্রবাসী সহ যারা প্রবাসী সিঙ্গাপুরে আছেন তারা কিছুটা স্বস্তির মধ্যে আছেন। হ্যাঁ, সেটা বলা যায়। আহ, তো সোহাগ ভাই, আমাদের মাঝে এখনো যেহেতু কাজী শহীদুল ইসলাম ভাই যুক্ত হতে পারেননি, আপনিও একজন স্বেচ্ছাসেবক, কাজী ভাই একজন স্বেচ্ছাসেবক। হ্যাঁ, তো কাজী ভাইয়ের প্রথম রমজানে একটা উদ্বেগ ছিল যেটি বিশেষ করে আমার নজরে আসে। সেটি হলো কাজী ভাই একটি ছাত্র পরিষদ পরিচালনা করেন। উনি সুফিয়া ছাত্র পরিষদের প্রধান পৃষ্ঠপোষক। উনি বরাবরই ওই ছাত্র পরিষদ থেকে বিভিন্ন কর্মকাণ্ড করেছেন, করে যাচ্ছেন, ভবিষ্যতেও করবেন। তো প্রথম রমজানে যে জিনিসটি আমার নজরে আসে সেটি হলো সুফিয়া ছাত্র পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের পরিবার সহ কিছু মানুষকে খাবার সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। তো এই জায়গায় যে বিষয়টি হলো সেটা হলো স্বেচ্ছাসেবকদের পরিবার। আসলে এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও আমাদের যারা স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন তাদের পরিবারের প্রতি আসলে আমাদের কতটুকু খেয়াল রাখা উচিত। অবশ্যই সেটা মানুষ হিসেবে আমাদের সকলেরই দায়িত্ব। আর আমরা প্রবাসীরা যারা আছি, আমার প্রবাসীদের ভাইদের কথা গিয়ে বলতে গেলে বলা যায় আমাদের প্রবাসীদের মনটা আসলেই বড়। এই করোনা এই পরিস্থিতিতে আপনারা হয়তো জানেন গত 19 দিনে প্রায় 9,27,00,000 টাকার উপরে রেমিটেন্স বাংলাদেশে গেছে। সেটা সেটা বাংলাদেশে গেছে। এর ভিতরে যেমন আপনার গিয়া শুধু যে তার পরিবার পাবে তা কিন্তু না, বিভিন্ন ক্ষেত্রে তারা সহযোগিতা করতেছে। যেমন আমি আমার কথাই বলি, আমার সিঙ্গাপুরের কথা যদি বলতে যাই তাহলে আমার সংগঠনের ছেলেমেয়েদের মাধ্যমে আমি বলতে পারি যে 9 থেকে 10 লক্ষ টাকার মতো আমরা অলরেডি বাংলাদেশে আপনার অনুদান স্বরূপ বলেন বা যেটাই বলেন আমরা দিয়ে এ পর্যন্ত দেওয়া হয়েছে। এবং আরো আমাদের বিভিন্ন পদক্ষেপ আছে সামনে। কারণ দেশের করোনা পরিস্থিতি তো এখনো আপনাকে শান্ত হয় নাই। কারণ বাংলাদেশের মানুষ তো ভাই কথা শুনে না। তাদেরকে বলা হয় একভাবে করার জন্য, তারা করে আরেকভাবে। এই কিছুটা অনিয়ম ছিল আমাদের মধ্যে। আসলে আমাদের জনগণ যেরকম সরকার বলেছিল ততটুকু সচেতন ছিল না, বা তারা সরকারের লকডাউনটা ওরকম ভাবে মানেনি। সেটাই ভাই, সেটা আসলে একটা দুঃখজনক। কারণ সরকার এতভাবে চাওয়ার পরও মানুষ কথা শুনে না, এটা তো খুবই দুঃখজনক। আমরা গত পরশুদিন হয়তো আপনাকে ওই যে মাওয়া ফেরিঘাটের যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেটাতে দেখলাম মানুষ কিভাবে দেশে যাওয়ার জন্য পাগল হয়ে আছে। আসলে সরকারের এই জায়গায় কিছু কথা বলার না নাই শুনে আমাদের। বাধা বিপত্তি উপেক্ষা করে তারা বাড়ির দিকে ছুটতেছে। আসলে কিন্তু তারা বাড়ির দিকে ছুটতেছে, তারা যে করোনা নিয়ে যাচ্ছে না তার কিন্তু গ্যারান্টি নেই। এই ব্যাপারে সরকার বারবার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এখনো। আসলে জনগণ যদি একটু সহযোগিতা না করে তাহলে আমাদের জানি না ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে। কারণ আমাদের করোনাটা প্রথম অবস্থায় কিছুটা কম থাকলো, এখন বর্তমানে আজকেও প্রায় 1700 জন ছিল। প্রতিদিনই আমাদের বেড়েই যাচ্ছে। হুম হুম। সেটা খুবই দুঃখজনক। আমরা আমরা আপনার আমাদের ফ্যামিলি পরিজন আত্মীয় স্বজন সবাইকে দিয়ে আমরা টেনশনে থাকি। আমরা যতটুকু টেনশন করি নিজেকে নিয়ে তার চেয়ে বেশি টেনশন করি আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং দেশকে নিয়ে। কারণ আমাদের এখানে মনে হয় আপনার সুস্থ আছি এবং সিঙ্গাপুরে যে চিকিৎসা সেই চিকিৎসায় আশা করি যদি হয় করোনা
আমাদের ওই রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে, কারণ আমরা যেহেতু ইয়াং, সেটা ক্ষমতা আমাদের আল্লাহর রহমতে আছে মনে করি। আর সিঙ্গাপুর চিকিৎসায় আমরা অলরেডি সুস্থ হয়ে ফিরে আসতে পারবো, এতটুকু বিশ্বাস আছে আর কি। আমাদের চিন্তাটা দেশকে নিয়েই, দেশের মানুষকে নিয়েই। আর আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন। আরেকটা জিনিস সেটা হলো আপনার প্রবাসে থেকেও বাংলাদেশের করে যাচ্ছে। জি, শুনতে পারি কথাটা। আপনারা প্রবাসে থেকেও বাংলাদেশের জন্য যুদ্ধ করে যাচ্ছেন, প্রবাসী থেকেও দেশের জন্য চিন্তা করতেছেন বা দেশের জন্য কাজ করতেছেন। আসলে এটা আমাদের জন্য অনেক বড় ইন্সপিরেশন। অবশ্যই ভাই, প্রবাসী থেকে আমরা আসলে মানুষ। নিজের পরিবারের কথা, নিজের কথা চিন্তা করতে করতে অনেকের সময় চলে যায়। সেই জায়গায় আপনারা প্রবাসী থেকে এই দুঃসময়েও দেশের জন্য কাজ করে যাচ্ছেন। এটা আসলে আমাদের জন্য খুব ইন্সপিরেশন। আমাদের সকলেরই মনে রাখতে হবে, আগে আপনার যার যার অবস্থান থেকে আমরা আগে মনে করতে হবে আমরা একজন মানুষ। আর মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটাই মানুষের দায়িত্ব, কর্তব্য আমি মনে করি। আমরা যেহেতু রাজনীতি করি, দানের বিষয়টা হইলো যে আপনার দান, যত দান করা যা করবেন এগুলো আপনাকে গোপনে করারই উত্তম। তো আমরা যেহেতু একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে জড়িত, তো আমরা যদি কিছু এগুলো প্রচারণা না করি, তাই এগুলো আপনার আমরা যেমন প্রশ্নবিদ্ধ থেকে যায় কথাগুলো আর কি। আর হয়তো আপনার আমাদের দেখা গেলো যে আপনি এক জায়গায় আপনি কোনো কিছু করলেন, আপনি ত্রাণের দেওয়ার ব্যবস্থা করলেন, সেটা যদি আপনি ফেসবুকে আপলোড দেন, হয়তো আপনার দেখা দেখি একজন লোক হয়তো এগিয়ে আসতে পারে দেওয়ার জন্য। আমরা বারবার এই জায়গাটায় প্রশ্নবিদ্ধ ছিলাম। ছবি দেওয়া নিয়ে কিছু কথা হয়। আমাদের যারা স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন, ছাত্রলীগ পরিবার কাজ করে যাচ্ছেন, বাংলাদেশের জনগণ কাজ করে যাচ্ছেন, যারা কাজ করছেন তারা যখন ছবি দেয়, এটা নিয়ে আসলে বিভিন্ন প্রশ্ন উঠে বা আমরা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছি। আর সেক্ষেত্রে সেই জায়গায় আপনারা প্রবাসী থেকেও যখন এই প্রশ্নগুলো শুনেন বা এই প্রশ্নের মুখোমুখি হন, তখন কেমন লাগে? ভাই আসল কথা হলো কি ভাই, যারা সমালোচনা করে তারা কিন্তু কোনো কাজ করে না। যারা সমালোচিত হয় তারাই কাজ করে, বিধায় কিন্তু সমালোচিত হয়। আপনি দেখেন যারা নিয়ে আজ পর্যন্ত সমালোচনা হয়েছে, আপনি যেই লোকটাই সমালোচনা করছে, আপনি তার 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 খোঁজ খবর নিয়ে দেখেন, সে জীবনও আমার মনে হয় না কোথাও 1 টাকা দান করছে। মানুষকে নিয়ে আপনাকে সমালোচনা ঠিকই করতে, তার কাজ সমালোচনা করা। আর সমালোচকদের কথা শুনে যদি আমরা বসে থাকি, সেটা আমাদের বোকামি হবে। আমরা আমাদের মতো কাজ করে যাব। সমালোচনা করুক, তাতে কি হয়েছে? একজন সমালোচনা করবে, আপনাকে 2 জন দান করবে, এটাই নিয়ম। 2 জন শিখবে, 2 জন তার আগ্রহ জাগবে। সেটাই আমরা দেখে আসছিলাম। আমাদের করোনার শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের পদক্ষেপ ছিল, বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ ছিল, ছাত্রলীগ সংগঠন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের ছাত্রলীগ সংগঠনের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল বাংলাদেশে, আসলে এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন, এটা কেমন ছিল পদক্ষেপগুলা? ছাত্রলীগ বরাবরই সেই আপনার শুরু থেকেই, তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই কিন্তু তারা আপনার বিভিন্ন ভালো কাজের সাথে জড়িয়ে জড়িয়ে আসছে, এবং বিভিন্ন ভালো কাজের সফলতা একমাত্র ছাত্রলীগই দিয়েছে। তো এতটুকু আমি বলতে পারি যে আমি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে গর্ব করতে পারি যে আমি ছাত্রলীগ একজন সামান্য একজন কর্মী হয়ে আমিও সেই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি, যে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ ও জাতি আপনার কিছু পাচ্ছে। সোহাগ ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল আপনার কাছে, যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে এই করোনা ভাইরাস মোকাবেলা কিভাবে করবে, সেই উদ্দেশ্যে যদি আপনার কিছু একটা বলেন। দেখুন, আমরা যেহেতু উন্নত দেশগুলোতে দিকে যদি লক্ষ্য করি, তার ভিতরে সিঙ্গাপুর একটা। তো এখানে জনগণ, আপনার সিঙ্গাপুর সরকার যেটাই বলে জনগণ সেটাই আপনাকে শুনে। আমাদেরকে আগে আমাদের লক্ষ্য স্থির করতে হবে। যেমন বাংলাদেশের জনগণের আগে সরকারের কথা শুনতে হবে। সরকারের কথা শুনলে হয়তোবা এতদূর এই ভাইরাসটা এতদূর এত এত ক্ষতি করতে পারতো না আমাদের। আমরা জনগণ কথা শুনতে রাজি না,
এটা হলো মূল কথা। আমাদেরকে এই ঈদের দেখেন আপনার শপিং মল খুলে দিয়েছে, আমরা দৌড়াদৌড়ি করতেছি শপিং করার জন্য। একটা ঈদ আমরা নাহলে বাদই দেই, দেশের কথা চিন্তা করে, নিজের ফ্যামিলির কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে একটা ঈদে শপিং করাকে আমরা বাদ দিতে পারি না। আপনি দেখেন আপনার ওই ত্রাণ দেওয়ার কথা, ত্রাণ নিচ্ছে আমি দেখলাম কয়েক জায়গা থেকে যে ত্রাণ নেওয়ার সময় লাইন, যারা ত্রাণ নেওয়ার লাইনে দাঁড়িয়েছে তারাই এখন আপনার শপিং মলে যাওয়ার জন্য লাইন ধরেছে। হ্যাঁ, কোথায় যাবেন বলেন? আমি এখান থেকে একটু বলতে চাই, সরকার বাংলাদেশে ত্রাণ নিয়ে যে অনিয়মটা হয়েছে, বা আমরা বেশ কিছু আমাদের আওয়ামী লীগ পরিবার বা আমাদের ইউপি চেয়ারম্যান, বেশ কিছু বড় বড় নেতাকর্মীদের ত্রাণ নিয়ে ওনারা যে অনিয়মটা করেছেন, অনেকে বরখাস্ত অলরেডি হয়ে গেছেন। এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন, আসলে এই ব্যাপারটা, এই দুর্যোগের সময় আমরা ত্রাণ নিয়ে অনিয়ম করাটা। এটা খুবই দুঃখজনক। আমরা আহ, শুরু থেকেই শুনে আসছি, আমরা ছোটবেলা যখন ছোট ছিলাম তখন শুনতাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কম্বল আনছিল, সেই কাহিনী থেকেও তার নিজের কম্বলই ছিল না। তা আমরা জাতি হিসেবে সেই জাতি। তো এখানে আপনার ত্রাণ নিয়ে একটু এটা এদিক ওদিক হতেই পারে, কারণ হাতের পাঁচ আঙ্গুল যেহেতু সমান না। আর সবাই যেহেতু মোটামুটি আপনার বাংলাদেশে আপনার প্রতিনিধির সংখ্যা আমি যেটা দেখলাম আর কি 65,000 মতো আপনার চেয়ারম্যান মেম্বার মিলে টোটাল প্রতিনিধি আছে। তো এর ভিতরে আপনি দুই চারজন, পাঁচজন, 10 জন চোর বাটপার থাকতেই পারে, তবে তাদেরকে আমরা যারা যুব সমাজ আছি বাংলাদেশে, যার যার এলাকায় যে যেখানে হচ্ছে আমরা কিন্তু প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ করে তাদেরকে আমরা ধরে দিতে পারি। আপনারা হয়তো জানেন জননেত্রী শেখ হাসিনা অলরেডি 50 থেকে 70 জনের মতো আপনার চেয়ারম্যান মেম্বারকে বহিষ্কার করেছে। আহ, দল থেকে বহিষ্কার করেছে, তার তার যে চেয়ারম্যান মেম্বারের পদ আছে সেটা থেকে বহিষ্কার করছে। আবার কিছুদিন পরে এই করোনা শেষ হইলে আপনি দেখবেন যে আমরা দেশের জনগণই তাদেরকেই আবার মনে করেন যে আপনি গিয়ে ওই আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করিয়ে পাশ করে নিয়ে আসছে। কোথায় যাবেন বলে? তো এই জায়গায় আমাদের আমরা সবাইকে একটু সচেতন থাকতে হবে। আমাদের জনগণ আমরা আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। আমাদের সাথে আরেকজন যিনি ছিলেন, মোহাম্মদ কাজী শহীদুল ইসলাম ভাই, উনি ওমান থেকে যুক্ত হওয়ার কথা ছিলেন, এখনো হননি বা হতে পারছেন না কোনো কারণে। আপনিও সিঙ্গাপুর থেকে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন। কাজী শহীদুল ইসলাম ভাই ওমান থেকে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে। তো আপনারা যখন প্রবাসী থেকে বাংলাদেশের জন্য কাজ করেন, তখন কি কি বাধার সম্মুখীন হতে হয় আপনাদের? এখানে প্রবাস থেকে কাজ করার ভিতরে আমি কোনো বাধা বলতে কি, এই এখনকার সময় একটু বাধা বিপত্তি আমাদের পার করতে হয়েছে। আর সেটা হলো গিয়ে যে আমরা ঘর থেকে বেরোতে পারি না, যেহেতু আমরা কোয়ারেন্টাইনে আছি, সেহেতু আমরা ঘর থেকে বের হওয়ার কোনো আপনার সিস্টেম নেই। এর ভিতরে আপনি গিয়ে দেশে যে আপনি কেউ যদি সহযোগিতা চায় বা ফেসবুকে কিন্তু অনেকেই নক করে, বা নিজের এলাকায় যদি কোনো ত্রাণ দেওয়ার বা খাদ্য সামগ্রী বা ঈদ উপহার দেওয়ার জন্য আয়োজন করি, সেটার জন্য কিন্তু টাকার প্রয়োজন হয়। তো আমরা অনেক ক্ষেত্রে দেখা গেলো যে অনেকেই বের হতে পারি না কোয়ারেন্টাইনের জন্য। এখন একটু আপাতত এই সমস্যাটুকু হচ্ছে আর কি। আশা করি এই সমস্যাটুকু হবে না। তারপরও আমরা যেমন অনলাইন ভিত্তিক আপনার অনলাইনের মাধ্যমে আপনার সবকিছু করা যাচ্ছে। আমাদের সিঙ্গাপুরে আপনার অনলাইনের মাধ্যমে অনেকে আপনার টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা করতেছে। এটা সব দেশেই আমি মনে করি আছে আর কি এই সিস্টেমটা। তো সোহাগ ভাই, আমাদের বাংলাদেশ সরকারের এই করোনা মোকাবেলা পদক্ষেপগুলো কেমন ছিল? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপগুলো কেমন ছিল? এটা আহ, খুবই প্রশংসনীয়। শুধু আমি আমি এই কথা বলবো না, আমরা একজন জননেত্রী শেখ হাসিনা পেয়েছি বিদায় আজকে আমরা এই করোনা মোকাবেলায় এতবার, এই যে কয়েকবার কতবার অনুদান দেওয়া হয়েছে, এতবার অনুদান পেয়েছি। এবং দেশের দেশের মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনা যে নিরলস পরিশ্রম সত্যি প্রশংসনীয়। আমরা জননেত্রী শেখ হাসিনার জন্য আপনি দোয়া করব, আল্লাহ যাতে ওনাকে হায়াত দারাজ করে এবং ওনাকে যাতে আমিন। সুস্থ রাখে। আমরা আরেকটা জিনিস দেখি যে আপনার প্রবাসী থেকেও আপনার নারায়ণগঞ্জ জেলার জন্য আপনি কাজ করেছেন। নারায়ণগঞ্জের অনেক পরিবারকে আপনি সহযোগিতা করেছেন। আহ, আপনার ফেসবুকে একটা পোস্ট দেখে আমরা নারায়ণগঞ্জের অয়ন ওসমানের নির্দেশে আপনি কাজ করেছেন। আমাদের সাফায়েত আলম সানি, সম্মানিত সভাপতি, সাবেক সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের, আহ, ওনার সাথে একসাথে আপনারা কাজ করেছেন এই করোনায়। তো আপনাদের নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতি
সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতেন। জি, আমাদের আপনারা তো জানেন নারায়ণগঞ্জে আমার আমার নেতা, মাটি ও মানুষের নেতা, জননেতা এ.কে.এম. শামীম ওসমান, উনি করোনা পরিস্থিতির শুরু থেকেই কিন্তু কাজ করে যাচ্ছে। এবং যদি সারা বাংলাদেশে আপনাকে 10টা 10 জন যদি আপনি সংসদ সংসদ যদি আপনাকে বের হয়ে থাকেন, তার মধ্যে সর্বপ্রথম শামীম ওসমানই বের হয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের জন্য কাজ করার জন্য। এবং তিনি নিরলসভাবে, শুধু তিনি তার কথা বললেই হবে না, আমাদের নারায়ণগঞ্জে যে ওসমান পরিবার, ওসমানের পরিবারের প্রতিটা সদস্যই কিন্তু আপনার নারায়ণগঞ্জের মানুষের পাশে দাঁড়িয়েছে। এগুলো নারায়ণগঞ্জের মানুষ মনে রাখবে। আমরা আমরা তো তাদেরকে সামান্য একজন ক্ষুদ্র একজন কর্মী, আমরাও চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর নারায়ণগঞ্জের আপনার বললেন সাফাত আলম সানি ভাই, উনি মানুষ হিসেবে খুবই ভালো মানুষ এবং নারায়ণগঞ্জের নতুন প্রজন্মের একজন আইডল। আমি ভাইকে অনেক সম্মান করি, রেসপেক্ট করি তার নীতি আদর্শের জন্য। সানি ভাই আমাদেরও আইডল। আহ সানি ভাই যারা ছাত্র রাজনীতি করে তাদের আইডল। সানি ভাই করোনার শুরু থেকে এই পর্যন্ত যে পদক্ষেপগুলো নিয়েছিল সন্তোষজনক ছিল। উনি অনেক অনেক পরিবারের পাশে দাঁড়িয়েছেন, এখনো স্টিল সবাইকে দেখছেন উনি। তো ভবিষ্যতে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা নারায়ণগঞ্জ জেলাবাসীর জন্য? অবশ্যই আমাদের বলতে, আমি যেহেতু আমার এলাকার নারায়ণগঞ্জের প্রতিটা এলাকায় শামীম ওসমানের যত নেতাকর্মী আছে সারা নারায়ণগঞ্জ জুড়ে, সবাই কিন্তু যার যার এলাকায় কাজ করে যাচ্ছে। তো আমি যদি কিছু করি সেটা আমার এলাকায় করব, কারণ আমার এলাকার মানুষ আমার কাছে আগে প্রাপ্য। এবং আগামীকালকে আমার একটা যেটা কার্যক্রম জুম্মা নামাজের পরে হয়তো সেটা সম্পন্ন হবে, এই সামগ্রীর যে আয়োজনটা আর কি, সেটাও আমার এলাকার আয়োজন চলতেছে। আগামীকালকে জুম্মা নামাজের পরে সেটা প্রস্তুত সম্পন্ন হবে এবং আগামীকালকে রাতে আমরা সেটা ঘরে ঘরে পৌঁছে দেবো। ধন্যবাদ সোহাগ ভাই। সাজিদ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? বলো। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। না, এতক্ষণ অনেক কথা শুনলাম আপনাদের, অনেক ভালো লাগলো কথাগুলো। আপনার যে কর্মসূচি হাতে নিয়েছেন বা করছেন, সেগুলো সন্তুষ্টি প্রকাশ করছি। আপনি এভাবে থাকবেন আমাদের পাশে, তাই আপনাকে ধন্যবাদ জানাই। অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ, তোমরা যে উদ্যোগগুলো নিয়েছো, যে আজকে হয়তো তোমাদের গ্রুপের প্রথম লাইভ। হ্যাঁ, আমরা তোমাদেরকে, আমি তোমাদের পাশে আছি, থাকবো এবং তোমাদেরকে সাধুবাদ জানাই। এই ধরনের কাজগুলো যেমন করা আসলেই খুবই ভালো একটা উদ্যোগ। যে মানুষ হয়তো আমার কথা না হোক, হয়তো বা কারো না কারোর কথায় একটু সচেতন হবে বা কারো অনুপ্রেরণা জাগবে। এই ধরনের কাজগুলো যাতে অব্যাহত থাকে, আমি সেই দোয়া করব তোমাদের জন্য। এই কাজটা যাতে সব সময় চালিয়ে যেতে পারো, খুবই ভালো একটা উদ্যোগ আর কি এটা। সোহাগ ভাই, আপনি আমাদের ছাত্রলীগ সংগঠনের জন্য যদি কিছু উদ্দেশ্যে যদি কিছু বলতেন। কারণ তারা এই দুঃসময়ে নিজের জীবন বাজি রেখে সবাই কাজ করে যাচ্ছেন, সবাই সবার নিজের জায়গা থেকে কাজ করে যাচ্ছেন। আমার ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য এতটুকুই বলবো, কারণ ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু তারা সবসময় অবহেলিত। তাদের একমাত্র অভিভাবক জননেত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু কিছু পাওয়ার আশায় কাজ করে না। আমার জানা মতে তারা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে সর্বদাই সর্বপ্রথম কাতারে কিন্তু ছাত্রলীগ থাকে। এবং যারা দেশের, যেমন প্রত্যেকটা জেলার যে এমপি, যারা এমপি আছে তাদেরকে তারা যাতে আমার ছাত্রলীগের প্রত্যেকটা জেলার নেতাকর্মীদেরকে যাতে যাতে এই ঈদ উপলক্ষে হোক, যেভাবে হোক তাদের পাশে যেতে দাঁড়ায়। এই সময় কিন্তু আপনার ছাত্রলীগের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু অনেক পরিবারে, সবার পরিবার যে সচ্ছল তা কিন্তু না। সকলের পাশে কিন্তু দাঁড়ানোর দায়িত্ব কিন্তু আমাদের সমাজের যারা আওয়ামী লীগ নেতা আছে বা যুবলীগ নেতা আছে বা সংসদ সদস্য আছে,
সকলেরই কিন্তু দায়িত্ব এই সময় ছাত্রলীগের পাশে দাঁড়ানোর জন্য। আসলে আমি আপনার সাথে একমত। আসলে আমাদের করোনার শুরুতে আমাদের যে একটা মুখোমুখি হতে হয়েছিল সেটি হচ্ছে ডাক্তার আর স্বাস্থ্যকর্মী নিয়ে। আহ, ডাক্তার স্বাস্থ্যকর্মী ওনারা কাজ করছেন না বা ওনারা কাজ করতে প্রস্তুত না, এই বিষয় নিয়ে বিভিন্ন কথা হয়েছে। কিন্তু আমাদের ছাত্রলীগ সংগঠন একবারও কিন্তু বলেনি বা একবারও পিছিয়ে যায়নি যে আমরা কাজ করতে ইচ্ছুক না বা আমরা কাজ করবো না, এরকম কিছু একটা কিন্তু ছাত্রলীগ সংগঠন বলেনি। আমি আপনার কথা একমত। আমাদের ছাত্রলীগ সংগঠনের প্রায় 60% কর্মীর ফ্যামিলি মিডল ক্লাস বা খুব বেশি একটা ভালো না। তো সেই ক্ষেত্রে ছাত্রলীগ কর্মীদের পাশে যদি সবাই একটু নজর দিত ছাত্রলীগ কর্মীদের পরিবারের দিকে, এই ব্যাপারে আপনার কোনো কথা? সেটাই, যেমন আমি গতকালকে দেখলাম আপনার ঢাকা 14 আসনের সংসদ আকরাম আসলাম ভাই আপনার উনি যে আপনার উদ্যোগ নিয়েছে যে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে প্রত্যেকের বাসায় বাসায় ঈদ এই যে ঈদ উপহারটা সেটা পাঠিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে তিনি। সেটা তার ফেসবুক ওয়ালে তিনি পোস্ট করেছেন। আসলে খুবই ভালো লাগছে তার এই পোস্টটা দেখে। উনি যে সর্বপ্রথম কিন্তু উনি এগিয়ে আসছে ছাত্রলীগের জন্য। তারপর আজকে দেখলাম আমাদের ছাত্রলীগের সাবেক সহসভাপতি মহিউদ্দিন খান ভাই, উনিও এগিয়ে আসছে। আশা করি এইভাবে সকলে এগিয়ে আসবে ছাত্রলীগের ভাইদের জন্য, কারণ দেশের এই ক্রান্তির লগ্নে ছাত্রলীগই কিন্তু আপনার অনেক কাজ করে যাচ্ছে। ছাত্রলীগের ভূমিকা খুব প্রশংসনীয়, সেটা আমাদের জননেত্রী শেখ হাসিনা নিজেই উপস্থাপন করেছেন ছাত্রলীগের কাজকর্মগুলো। দেশ ও মানুষের উদ্দেশ্যে হ্যালো, দেশ ও মানুষের আমাদের দেশের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন এই করোনা পরিস্থিতিতে। জি, দেশের মানুষের উদ্দেশ্যে এতটুকুই বলবো, বিগত দিনে যা করেছেন তা না করে এখন বর্তমানে ঘরে থাকেন এবং সরকারের নির্দেশনা মেনে চলে নিজের পরিবারকে সেফ রাখুন। আপনি সেফ থাকলে আপনার আশেপাশের প্রতিবেশীরা সেফ থাকবে। এটার সেভ করার দায়িত্ব একজন সুনাগরিক হিসেবে প্রত্যেকটা দেশের জনগণের। সকলকে বলবো ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিজে সুস্থ থাকুন এবং 10 জনকে সুস্থ রাখুন। সামনে তো ঈদ, ঈদের আপনার পরিকল্পনা কি? মানে ঈদ তো আপনি বের হতে পারবেন না, কেমনে ঈদ পালন করবেন? প্রবাসের ঈদ মানে ভাই একটু ঘরে বসে থাকে আর কি। আগে হয়তো লকডাউন না থাকলে হয়তো একটু বের হইতাম, একটু ঘুরে আসতাম, বন্ধুদের মিলে একটু আড্ডা মারতাম বা সংগঠনের ছেলেপেলেদেরকে নিয়ে একটু আড্ডা মারতাম, এই আর কি। তো এখন হয়তো সেটা পারবো না, তো ঘরে বসেই সকলের সাথে ভিডিও কলে সকলের সাথে কথা বলবো, এভাবে ফ্যামিলিতে কথা বলবো, এভাবে সময় কেটে যাবে। শোক ভাই, আমরা আসলে একদম শেষ সময় চলে এসেছি। আমাদের এই লাইভটি গতকালকে হওয়ার কথা ছিল, কিছু ত্রুটিজনক কারণে গতকালকে হয়নি। কিন্তু আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইভ দেখছেন তারাও আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন। আসলে প্রবাসে ধন্যবাদ থেকে আমাদেরকে তোমাদেরকেও, সময় কারণ গতকালকের যে পরিস্থিতি ছিল আসলে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছিলাম যে গতকালকে লাইভটা যাতে ক্যান্সেল করা হয়, কারণ ওই পরিস্থিতিতে মোটামুটি তার প্রভাব কিন্তু ঢাকা সিটিতেও পড়ছে। শুধু শুধু আমি যে নিজেও ছিলাম ঘরের মধ্যে রাস্তায়। উপকূলীয় জায়গায় পড়েছে তা কিন্তু না, ঢাকা সিটিতেও পড়েছে, সব জায়গায় পড়েছে। তো এই জন্য হয় নাই, যেহেতু ভালোই হয়েছে। হয়তো হয়তো ওই সময় কথা বলার এরকম মন মানসিকতা থাকতো না, কারণ বেশিরভাগ লোকই গতকালকে ছিল সবে কদরের রাত, অনেকেই নামাজ পড়েছে এবং আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ কার কার দোয়ার উসিলায় যে এই আমপান থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে আল্লাহ মাহবুব জানে। আমরাও সকলে নামাজ পড়বো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবো যাতে এই করোনা থেকে বিশ্ববাসীকে যাতে মুক্তি দেয়। শোক ভাই, আমরা যেহেতু শেষ সময় সোহাগ ভাই আপনার সেই ক্ষেত্রে সোহাগ ভাই আপনার আমাদের সাথে সংযোগ, ধন্যবাদ সোহাগ ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আর কালকের আমরা প্রোগ্রামটি ছিল, সেই প্রোগ্রামটি করতে পারিনি। দুর্যোগ
আচ্ছা, সোহাগ ভাই, হইলে আজকে আজকে এই পর্যন্তই থাক নাকি? সোহাগ ভাই, আমার শেষ সময় একটু কথা ছিল। আসলে যদি লাস্ট একটা প্রশ্ন ছিল, আচ্ছা, বাংলাদেশে চিকিৎসা আর সিঙ্গাপুরের চিকিৎসা, এই চিকিৎসার ব্যাপারে যদি আপনার কিছু বলতেন। দেখো, চিকিৎসার ব্যাপারে বলতে গেলে বলবো যে বর্তমানে যে বাংলাদেশের চিকিৎসা, সেটা হয়তো সিঙ্গাপুর সাথে তুলনা হওয়ার কথা না। তারপর বাংলাদেশ চিকিৎসা এখন অনেকটাই উন্নত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা নিজে যেহেতু হস্তক্ষেপ নিয়েছে, অনেক চিকিৎসা খাত অনেকটা উন্নত হয়েছে বা হচ্ছে বা আগামীতে হবে আশা করি আমরা আর কি। তো এই সিঙ্গাপুরের জনসংখ্যা অনেক কম, তো এই জন্য সিঙ্গাপুর সরকার যেটা কন্ট্রোল করতে পারে বা পেরেছে সহজেই, সেটা বাংলাদেশের বেলায় হয়তো নাও হতে পারে। কারণ আঠারো আঠারো কোটি জনগণের দেশে যদি 50,000 ডাক্তার নার্স থাকে, সেখানে তো সবাইকে সার্ভিস দেওয়া তো সম্ভব না। তার ভিতরে দেখা গেলো ইমার্জেন্সি ডাক্তার নার্স থাকে, প্লাস গাইনি বিভাগে ডাক্তার নার্স থাকে, অনেকগুলো সেক্টর থাকে। কিন্তু সবাইকে করোনা নিয়ে আসলে তো দেশ আমাদের চলবো কিন্তু না। বেশ কিছু হাসপাতাল বন্ধ ছিল করোনার শুরু থেকে। হ্যাঁ, সেটাও দেখেছি, সেটা খুবই দুঃখজনক। কারণ ডাক্তাররা, আর শুধু হাসপাতাল কেন, আমি যে দেখি আমাদের আমার নিজের এলাকা পাগলা, পাগলায় অনেক ফার্মেসিতে যে আগে যারা ডাক্তাররা 400-500 টাকা করে ভিজিট নিত, হ্যাঁ। এখন তো তাদেরকে পাওয়া যায় না। নারায়ণগঞ্জের অনেক প্রাইভেট, নারায়ণগঞ্জের অনেক প্রাইভেট হসপিটাল, মানে চারটা অনেক বড় বড় পপুলার, মেডিনোভা, মেডিস্টার এসব বন্ধ ছিল করোনার জন্য। হুম। তো ওইটাই, যেমন নারায়ণগঞ্জের যে হাসপাতালগুলো, যারা প্রাইভেট হাসপাতাল আছে, তারা কিন্তু করোনার আগে বা যখন দেশের ভালো সময় ছিল, তখন কিন্তু ডাক্তাররা প্রচুর টাকা কামাইছে। হ্যাঁ, ভিজিট কারো তো মাথা 500, ব্যথা, ভিজিট কারো মাথা 500 ব্যথা টাকা, হচ্ছে। ভিজিট হ্যাঁ, 500 টাকা 1000 টাকা নিচ্ছে, তখন তো সময় দিয়েছে। কিন্তু এই করোনা মোকাবেলা, করোনার পরিস্থিতিতে কিন্তু তারা আমাদের পাশে ছিল না। কিন্তু সবসময় ছাত্রলীগের কর্মী ভাই বোনেরা আমাদের পাশে ছিল এবং কাজ করছে। তো আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে বর্তমানে যে ডাক্তাররা যারা করোনা চিকিৎসার সাথে জড়িত আছে, তাদের বুদ্ধি এবং বাংলাদেশের যে পুলিশ সদস্য, তাদের ভূমিকা কিন্তু অতুলনীয়। বিশ্বাস করেন, তারা তারা হ্যাঁ, যে যে কাজ করছে, মানুষের যে ধারণা ছিল আগে যে পুলিশ জনগণের বন্ধু না বা জনগণের বিপক্ষে ছিল, আগে যেটা মানুষের ধারণা ছিল, এবার কিন্তু মানুষের ধারণা পুরোটাই পাল্টে গেছে। আর পুলিশের পদক্ষেপে আমার এবার ছিল এখন তো আমার ভাই, আপনার ভাই মারা পুলিশের গেলে নিজেরা যাই না, নিজের বাপ মারা গেলে পুলি- যাই, অথচ পুলিশ গিয়ে কিন্তু ঠিকই জানাজা পড়ে আসছে। এখন পুলিশের 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 প্রতি মানুষের জনগণের যে নেগেটিভ চিন্তা ভাবনা ছিল, এখন মনে হয় এই করোনার কারণে সেই পজিটিভ নেগেটিভ দিকগুলো সেটি পরিবর্তন হবে। অবশ্যই অবশ্যই। কারণ পুলিশরা এগিয়ে আসছে, ডাক্তার এগিয়ে আসছে, এখন আসছে সেনাবাহিনী আমাদের সাথে, এখন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। সেটাই। সোহাগ ভাই, দেখ, আপনাকে দেশের এই অসংখ্য ধন্যবাদ। ক্রান্তির লগ্নে যারা যারা কাজ করে যাচ্ছে, তাদেরকে জাতি মনে রাখবে। এবং আমার দেশের দেশের যারা পাবলিক আছি, আশা করি সবাই এই ক্রান্তি লগ্নের কথাগুলো ভুলবো না। সোহাগ সকলেই ভাই মনে আপনার, সোহাগ ভাই আপনি এই সময় অনেক সময় দিয়েছেন আমাদের সাথে। ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। সোহাগ ভাই। সোহাগ ভাই ধন্যবাদ ভবিষ্যতে আবার আপনাদেরকে। সোহাগ ভাই আপনাকে ধন্যবাদ, আপনি অনেক সময় আমাদের সময় দিয়েছেন, তাই আপনাকে ধন্যবাদ জানাই। তোমাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা লাইভ আয়োজন করার জন্য। তো আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন ভাই। আমাদের জন্য দোয়া করবেন সকলে। আল্লাহ হাফেজ। অবশ্যই আচ্ছা, ভাই। খোদা হাফেজ। সাজিদ, তাহলে আমরা আজকে লাইভ এই জায়গায় শেষ করছি। আচ্ছা, আল্লাহ হাফেজ, তোমাকে ধন্যবাদ অনেক। আর যারা লাইভে অংশগ্রহণ করেছেন বা যারা লাইভ দেখছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা ভবিষ্যতে করোনার কিছু বিষয় নিয়ে আবারও আসবো লাইভে, আবারও আলোচনা করব দেশ ও জনগণের জন্য। তো দেখতে সবাই থাকুন, ভালো থাকবেন, সুস্থ। সে পর্যন্ত আমাদের পাশে আমাদের থাকবেন। সাথে এই নিয়ে আমরা এই প্রোগ্রামটি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।